ওনারা কারা রাশাদ? রাশাদকে উত্তর দেবার সুযোগ না দিয়ে সামনের মানুষটি বলে উঠল, চাচা, আমরা দোহাইগঞ্জ থানা থেকে এসেছি। আমার নাম মিনহাজ। এখানে এসেছি একটা বিশেষ সার্চে। ইলহা শাহরিয়ার নামে একজন নিখোঁজ। তার বাবা মা তাকে হন্য হয়ে খুঁজছেন। মেয়েটি একজন ব্রাইট ডাক্তার। আশঙ্কা করা হচ্ছে আপনার নাতি তাকে এখানে লুকিয়ে রেখেছেন। এগুলান কিতা কইতেছে রাশাদ? উত্তেজিত হলেন শামসু। তার পেছনে হতভম্ব স্ত্রী এগিয়ে এলেন। রাশাদের দিকে চেয়ে রইলেন উত্তরের অপেক্ষায়। কাউসার মাফলার পেঁচিয়ে বের হলো। পুলিশের ভীতি এখনো কাটেনি তার, তাই একটু পেছনেই থাকলো সে। রাশাদ দাদার পানে চেয়ে অধৈর্য হয়ে বলল, আমি কিছু করি নাই দাদা, আমি সত্যিই কিছু করি নাই। কিন্তু লাভ হলো না। প্রতিটা ঘরে ঢুকে পড়ল লোক। তন্ন তন্ন করে খুঁজলো প্রতিটা কোণ, কিন্তু ইলহাকে পেল না কোথাও। ফলে মিনহাজকে ইশারায় জানালো তারা। মিনহাজের শান্ত মেজাজ বিগড়ালো সাথে সাথে। উগ্র স্বরে বলল, ওকে জিপে তোলো, নিশ্চয়ই কোথাও পাচার করে দিয়েছে। রাশাদ প্রতিবাদ করল, আমি কিছু করিনি, আপনারা বিনা দোষে আমাকে ধরতে পারেন না। কিন্তু সশস্ত্র মানুষগুলোর জোরের সামনে পারল না সে। তার ঘাড় চেপে টানা হাতছাড়া করে তাকে জিপে তোলার জন্য উদ্গ্রীব হলো তারা। শামসু মিয়া নাতিকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অসক্ষম হলেন। তাগড়া পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে গেলেন। এমন উদ্ধত্ত আচরণ সহ্য হলো না রাশাদের। তাকে পাকড়াও করা পুলিশটিকে ধাক্কা দিয়ে সে দাদার কাছে গেল, তাকে মাটি থেকে উঠালো। শামসু মিয়া আদ্র চোখে শুধালেন, রাশাদ, তুই কারে লইয়া আইসস ভাই? তোরে কেমনে ফাঁসায় দিল? কথাটা কানে যেতেই মিনহাজ রাশাদের মাথার চুল মুঠোবন্দি করে তাকে দাঁড় করালো। খিস্তি দিয়ে বলল, কই আছে মেয়েটা? সুরের বাচ্চা, সত্যি করে বল, নয়তো বুঝতেও পারবি না কি হবে তোর সাথে। ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। লাউ গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ইলহা এত সময় সবটা দেখলো। বাবাকে চিনতে তার বাকি নেই। বাবা পারে না এমন কিছুই নেই। আদিবার ফোন সে ট্যাপ করেছে নিশ্চয়ই। সেখান থেকে তার ঠিকানা খুঁজে বের করেছেন। এখন নিজের সম্মান রক্ষাতে সব দোষ এই নির্দোষ মানুষটার ঘাড়ে চাপানোর ফোন দিয়ে এটেছে সে। যে মানুষটি তাকে আশ্রয় দিয়েছে, সুরক্ষা দিয়েছে, তাকে এভাবে অপমানিত হতে দেখতে ইচ্ছে হলো না ইলহার। তাই কঠিন সিদ্ধান্ত নিল সে। মন্থর পায়ে এগিয়ে গেল উঠানে। তার জন্য রাশাদ কেন অপদস্থ হবে? ইলহাকে দেখতেই রাশাদকে ছেড়ে দিল মিনহাজ। ইলহা নির্ভীক স্বরে বলল, আমাকে কেউ জিম্মি করে রাখেনি, আমি এখানে নিজ ইচ্ছায় ছিলাম। আশা করি এবার আপনাদের কোনো সমস্যা নেই। তা বলে তো হবে না ম্যাডাম, ওনাকে জিপে তুলো। ওনার বাবাকেও জানাও মেয়ে পাওয়া গিয়েছে, আর এই রাশাদকে জিপে তোলো। আশ্চর্য, আমি তো বলছি উনি কিছু করেননি। আপনি কেন শুনছেন না অফিসার? আপনার বাবার মতো অন্যটা বলছে। মিনহাজের কথা মুখ থেকে কেড়েই উত্তর দিল ইলহা। কিন্তু বাবার মতে কি যায় আসে? আমি একজন প্রাপ্তবয়স্ক নারী। আমার ইচ্ছে ছিল না বিয়েতে, তাই নিজ ইচ্ছাতে আমি পালিয়েছি। প্রেমিকের সাথে? রাশাদ সাহেব আমার প্রেমিক নন। হাসলেন ম্যাডাম, একজন পুরুষের সাথে অহেতুক পালিয়ে আসবেন আপনি? তার বাড়িতে থাকবেন কোনো সম্পর্ক ছাড়া? এবার ভাষাহারা হলো ইলহা। সত্যি তো সে কোনো মানুষের সাথে সম্পর্কহীন এগুলো দিন কেন ছিল? কেন এই মানুষটিকে সে এতটা ভরসা করেছে? সত্যি কি তাদের মাঝে কোনো সম্পর্ক নেই? ইলহা যুক্তিবাদী মেয়ে, তাই অহেতুক আবেগপ্রবণ না হয়ে সে উত্তর দিল, সে আমার বন্ধু। কিন্তু এই বন্ধুত্বই যে কখন পিঠে ছুরি বসাবে সেটা কি আপনি জানেন? দেখুন ম্যাডাম, আপনি গাড়িতে উঠুন, আপনার বাবা অপেক্ষা করছে। আর এই লম্পটটাকে আমাদের হ্যান্ডেল করতে দিন। উনি লম্পট নন। কিন্তু ইলহার আহাজারি শুনল না। টেনে হিচড়ে তাকে এবং রাশাদকে তুলল জিপে। শামসু মিয়া নাতিকে বাঁচাতে ছুটলেন, কিন্তু বৃদ্ধের সেই কাতর স্বর যেন কানেও গেল না তাদের। সজোরে জিপ হাঁকিয়ে ছুটল তারা। শামসু মিয়া হাঁটু ভেঙে বসে রইলেন সেই পথে। হুমায়রার যত্নে কোনো কমতি রইল না। সে ফাইজানের সাথেই থাকছে এবং তার যত্নের ত্রুটি রাখছে না রসকসীন দাম্ভিক মানুষটি, বরং তাকে বাথরুমে যেতেও সে সহায়তা করছে। তার জন্য যে আলাদা ঘর তৈরি হয়েছে সেটা এখন মানব শূন্য। হুমায়রা প্রথম প্রথম বেশ বিব্রত এবং জড়তা প্রকাশ করত। লজ্জা মিশানো স্বরে বলল, মাকে একটু ডেকে দেন না। ফাইজান তখন বিকারহীন স্বরে উত্তর দেয়, আমি আপনার স্বামী হুমায়রা, আমাদের মাঝে কোনো লুকোচুরি কিন্তু নেই। আইন বা শরীয়ত মোতাবেক আপনি সবটুকুই আমার অধিকারস্থ, তাই মা বা আমার মাঝে কিন্তু পার্থক্য নেই। আছে, আপনি আমাকে শুধুই নাম কামাতে বিবাহ করেছেন। সেটা কেন মনে হয়েছে? এটাই স্বাভাবিক নয় কি? আমি কিন্তু পড়াশোনা জানি, পত্রিকাও পড়তে জানি। ফাইজান কঠিন দৃষ্টিতে চেয়ে রইল কিছু সময়। তারপর কোনো বাক্যবিহীন হুমায়রাকে কোলে তুলে বাথরুম অব্দি নিয়ে গেল। জামার নিচে হাত দিয়ে তার পায়জামার ফিতাটা ঢিলা করে বলল, আমাকে ডাকবেন, আমি বাইরে আছি। আর সব সময় মাকে ডাকবেন না, কারণ তার মতে আমাদের সম্পর্কটা স্বাভাবিক। ফাইজানের এই রাগের কারণ ভেবে পেল না হুমায়রা। সে তো ভুল বলেনি। ফাইজানের কাজগুলোই তো তার মনে সন্দেহের জন্ম দেয়। শুধু তাই নয়, সেদিন জুতা পেঁচাতে যেই সেই সংবাদের পৃষ্ঠাটি হাতে পড়েছিল। ফলে আমানকে দেখানোর জন্য ফাইজানের কাজগুলোর স্মৃতি আবারও জীবন্ত হলো।
ফাইজান তাকে কেন বিয়ে করেছেন এই প্রশ্নটি তিক্ত বিষের মতো লাগে অষ্টাদশীর। এদিকে শরীফা কোনো কমতি রাখলো না নিজ পুত্রবধূর যত্নে। নিয়ম করে ওষুধ খাওয়ানো, ব্যায়াম করানো এসব নিজ তদারকিতেই করছেন। সেই সুবাদেই ফাইজানের ঘরের ভেতরে ছোট্ট ঘরের নকশা বদলানো রূপ তার নজরে পড়ল। প্রশ্ন ছুড়লেন ছেলে বউকে। কিরে ফাইজান, তোর কাজের ঘরে খাট কেন? হুমায়রার জন্য করা মা। আলাদা খাট কেন? সন্দিহান স্বরে শুধালেন তিনি। ফাইজান বিনা ভনিতায় উত্তর দিল, তোমার বৌমার যাতে সমস্যা না হয় সেজন্য করা। কি সমস্যা হবে? আমার সাথে ঝগড়া হলে যেন তোমার ঘরে না যেতে হয়, অথবা আমাকেও নিচে না ঘুমাতে হয়। তুই ঝগড়া করবি কেন? আমি ঝগড়া করি না মা, তোমার বৌমাই আমার স্বভাবে বিরক্ত। ফাইজানের এমন নির্লজ্জ উত্তরে বিষম খায় হুমায়রা। ফলে পরিস্থিতি সামলাতে বলে ওঠে, না মা, আসলে আমিই বলেছি। পড়তে পড়তে আমার ঘুম আসে, তাই আর কি। আর পরীক্ষার সময় যেন আলাদা করে পড়তে পারি। শরীফা বেগম না চাইতে বিশ্বাস করলেন। এর মাঝেই তার মনে পড়ল আতিয়া খাতুনের কথা। ফোনটা এগিয়ে বললেন, তোমার দাদি ফোন করেছিলেন, না কথা বলো। দাদির কথা শুনতেই উৎফুল্ল হলো মন, সাথে সাথে নাম্বার বসালো। দুবারের মাথায় ফোন ধরলেন আতিয়া খাতুন। কান্না মিশ্রিত স্বরে বললেন, বুকুরের আশা দ্বারা পুলিশে ধরে লয়ে গেছে। উৎকণ্ঠিত ছটফট কিশোরীকে নিয়ে পুলিশ স্টেশনে এসেছে ফাইজান। রাশেদুল ইসলামের কথা শুধাতে কনস্টেবল সেলের দিকে চিহ্নিত করলো। মারতে মারতে রাশাদকে জখমি করে দেওয়া হয়েছে। স্বীকারোক্তি নেবার নামে ইচ্ছে মতো মারা হয়েছে। মুখের খানিকটা ফুলে গেছে, চোখ খুলতে পারছে না, এক চোখ ফুলে গেছে, ঠোঁটে কালচে দাগ, শরীরের প্রতিটা রন্ধ্রে অসহনীয় ব্যথা, হাঁটছেও খুঁড়িয়ে। বোনকে দেখেই অধৈর্য হলো সে। এত সময়ের ব্যথাটা উপলব্ধি না করলেও বোনের হাতে কালো বেলটা দেখেই চিন্তিত স্বরে শুধালো, তোর হাতে কি হয়েছে? ওরা তোমাকে এভাবে মেরেছে কেন ভাইজান? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? বোনের কান্না জড়িত প্রশ্নে মলিন হাসি হেসে বলল, আমার কিছু হয়নি রে পাগলি, আসলে আমাদের হাত তো বাঁধা। আইন তো অন্ধ, শুধু টাকাই তাকে পথ দেখায়। ভাইজানের কথায় হুহু করে কেঁদে উঠল সে। দেখা করার সময়টি ছিল স্বল্প। সময় শেষ হতে কিশোরী অসহায় হয়ে পড়ল। ফলে সাহায্য চাইল অপছন্দের মানুষটির কাছে। আমার ভাইজানকে বাঁচান, ওরা ওকে মেরে ফেলবে, ওকে দয়া করে বাঁচান। ফাইজান নিষ্পলক নয়নে তাকিয়ে রইল কিশোরীর অশ্রুস্নাত মুখশ্রীর পানে। মেয়েটি কাঁদছে, তার মুখখানা শুকনো লাগছে। ফাইজানের শুধাতে মন চাইল। কেন? আপনার ভাইজানকে বাঁচিয়ে আমার কি লাভ? আপনার মতে আমি তো শুধু নাম কামানোর জন্য বিয়ে করেছি। কিন্তু প্রশ্নটা করা হলো না। ফাইজান থমথমে স্বরে বলল, যদি আপনার ভাইজান নির্দোষ হয় তবে তাকে অহেতুক জেলে পৌঁছতে হবে না, কিন্তু মাথায় রাখবেন এখানে আমার ক্যারিয়ার জড়িত। আশা রাখছি তাতে আঁচ লাগবে না। সামনে ইলেকশন, এর মাঝে এই কেস কাচারি ব্যাপারটা খুব ক্ষতিকর ফাইজানের জন্য। কিন্তু হুমায়রার এই কাতর নিবেদন উপেক্ষা করতে পারল না। সে সরাসরি মিনহাজের কেবিনে প্রবেশ করলো। চেয়ারে বসতে বসতে বলল, আমার সম্বন্ধীকে কেন ধরে আনা হয়েছে জানতে পারি? ফাইজানকে প্রথমে চিনে নিল মিনহাজ। 2-3 বার সুরক্ষার কাজ করেছে সে। অনুগত স্বরে বলল, স্যার, মেয়ে পাচারের কেস, অর্থলোভী জিম্মি, বিষয়টা জটিল। উনি স্বীকার করলে হয়তো এভাবে মারতাম না। কিন্তু মেয়ে তো বলেছে সে স্বেচ্ছায় পালিয়েছে। কিন্তু রিপোর্ট তো তা বলছে না স্যার। কোথায় জবানবন্দি? কোনো হস্তসই তো আছেই, কারণ অন্তত 50 জনের বেশি মানুষ সাক্ষী দিবে যে মেয়েটি বলেছে রাশাদ সাহেবের এখানে কোনো দোষ নেই। এবার একটু দমল মিনহাজ। আমতা আমতা করে বলল, স্যার, আকিব শাহরিয়ারের মেয়েকে নিয়ে পালিয়েছেন, তার উপরে জনাব তৌফিক আহমেদের হবু পুত্রবধূ চাপ আছে। ফাইজান হাসলো তাচ্ছিল্যের হাসি। একটা ফোন এগিয়ে বলল, কথা বলুন। কথা বলে মিনহাজের মুখ আরো শুকিয়ে গেল। ফাইজান তখন একটা 50,000-এর বান্ডিল ছুঁড়ে বলল, যদি টাকাই আপনাকে প্রেসার দেয় তবে সেই প্রেসার আমিও দিচ্ছি। এখনই আমার সম্বন্ধীকে ছাড়ার ব্যবস্থা করেন, আর ওই মেয়েকে এখনই আনানোর ব্যবস্থা করুন। আমিও শুনতে চাই তার জবানবন্দি। মিনহাজের মুখ রক্তশূন্য হলো। সামনের ব্যক্তিটি ক্ষুরধার দৃষ্টিতে গলা শুকিয়ে এলো যেন। এত শান্ত মুখ বিবরের মানুষের এতটা শানিত দৃষ্টি অন্তরে ভয়ের সঞ্চার করলো যেন। মিনহাজ ইনিয়ে বিনিয়ে বলল, আমি জানতাম না স্যার উনি আপনার আত্মীয়। মিনহাজের এমন কথায় মস্তিষ্কের নিউরনগুলো যেন উত্তেজিত হলো। ফাইজানের চোয়াল শক্ত হলো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো সে। থমথমে স্বরে শুধালো, আপনাকে এই পজিশনে বসিয়েছে কে? মস্তিষ্কে তো পচা আবর্জনা ব্যতীত কিছুই পরিলক্ষিত হচ্ছে না আমার, তাও দুর্গন্ধযুক্ত আবর্জনা, যাতে সারও দেয়া যায় না। ফাইজানের এমন উক্তিতে মিনহাজ দাঁতে দাঁত পিষল, কিন্তু উত্তর দেবার ভাষ্য হারালো। ফাইজান গাম্ভীর্য অটুট রেখেই বলল, আমার সমস্যা এখানে নয়, আপনি আমার আত্মীয়কে ধরে এনেছেন। আমার সমস্যা আপনি একজন নির্দোষ মানুষকে অহেতুক মিথ্যে কেসে জড়াচ্ছেন। স্যার, আকিব স্যার কেস ফেল করেছেন, আমাদের হাত বাঁধা। পুলিশ হিসেবে আপনার সেখানে কি তদন্ত করা উচিত ছিল না? তার মেয়ে তো বরাবর বলছিল সে স্বেচ্ছায় পালিয়েছে।
এখানেও সমস্যা রয়েছে। আকিব স্যারের ভাষ্য, তার অর্থ হাতে নেবার উদ্দেশ্যে রাশেদ সাহেব তার মেয়েকে ফাঁসিয়েছে। মেয়েটির বয়স 24। আপনি আমাকে বোকা ভাবছেন নাকি? আমার সম্বন্ধে একটা 24 বছরের মেয়েকে ফাঁসাবে? অথচ এই 1.5 মাসে মেয়েটির সম্পূর্ণ ভরণ পোষণ সে করেছে। ফাইজানের শক্ত কথায় মিনহাজ চুপ করে গেল। তার কাছে উত্তর নেই। মিনমিন করে বলল, আমার চাকরির ব্যাপার স্যার, তৌফিক স্যারের প্রেশার ছিল খুব। আমি কথা দিচ্ছি তাকে আর টর্চার করব না। তবে স্যার যতক্ষণ এই কেস উঠিয়ে না নেবে, বেল ছাড়া তাকে ছাড়াও সম্ভব না। বেল ছাড়া তাকে ছাড়াও সম্ভব নয়। আপনার ফ্যাক্সটা একটু চেক করুন, দেখবেন বেইল লেটার অলরেডি সেখানে আছে। মিনহাজ ফ্যাক্স করতেই বেলের কাগজ পেল। এখন কোনোভাবেই রাশাদকে আটকে রাখা সম্ভব নয়। মিনহাজ তার জুনিয়রকে আদেশ দিল যেন রাশাদকে ছেড়ে দেওয়া হয়। ফাইজান উঠে দাঁড়ালো। পকেটে হাতখানা ঢুকিয়ে থমথমে স্বরে বলল, আমি একটা ডায়েরি লিখব। কোথায় যেতে হবে? জি স্যার। বললাম কমপ্লেইন, জিডি কোথায় ফাইল হয়? বাইরে স্যার। ধন্যবাদ। আর এই টাকাটা রাখুন, মিষ্টি কিনে খাবেন। বলেই বেরিয়ে পড়ল। সে টাকার বান্ডেলটা সেখানেই পড়ে রইল। ফরিদ বাহিরে অপেক্ষা করছিল। নির্লিপ্ত স্বরে বলল, রাশাদ সাহেবকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। আমি একটা কাজ করে আসছি। কিছু বলবে? বাসা থেকে রওনা দেবার সময় থেকেই ফরিদ উসখুস করছে, কিন্তু ফাইজানকে কথাটা বলার সুযোগ পাচ্ছে না। এখন সুযোগ হাতছাড়া করলো না। শুষ্ক ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল,